আচ্ছা, আমি যে অঙ্কগুলো বলবো ওগুলো বলবা যে সমস্যা আছে কিনা। প্রথম অঙ্কটাতে সমস্যা কারো? নো স্যার। অন্যরা সমস্যা? নো স্যার। দ্বিতীয় দ্বিতীয়টাতে নো দ্বিতীয়টাতে স্যার। ভুল? কারোই সমস্যা নাই? কারো সমস্যা থাকলে বলো। দ্বিতীয়টা ভুল করেছে দেখলাম কি বাকিটা। পেরেছো সবাই? জি স্যার। হাম্মাদ, শুনতে পাচ্ছ? তুমি পেরেছো? জি। এটা পেরেছো? এই 2 নম্বরে যে পিতা পুত্রের অঙ্কটা পেরেছো? না। তাহলে বলছো না যে? কেন? এটা তো সহজ ছিল, দেখো। কি বলা হয়েছে? পিতা আর পুত্রের বয়সের অনুপাত। তার মানে আমি লিখতে পারি না পিতার বয়স ভাগ, হ্যাঁ, যাই হোক, পুত্রের বয়স সমান সমান হচ্ছে উপরে 14 নিচে 3। এটা লেখা যায় হাম্মাদ? আচ্ছা, জি। লেখা যায় তো। বর্তমান বয়স লেখো এটা, পুত্রেরও বর্তমান বয়স। ঠিক আছে, কোশ্চিনে বলা আছে দেখো পিতার বর্তমান বয়স 56 বছর। তার মানে কত? আমি পিতার বর্তমান বয়সের জায়গায় 56 লিখতে পারবো না হাম্মাদ? জি। লিখতে পারবো কি পিতার বর্তমান বয়সের জায়গাতে 56? বুঝতে পারছি না স্যার। আচ্ছা দেখো, তোমাকে বলা হয়েছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। তার মানে আমি প্রথম যে লাইনটা লিখেছি সেটা বুঝেছো? যে পিতার বর্তমান বয়স ভাগ পুত্রের জি। বর্তমান বয়স সমান সমান 14/3। এই পর্যন্ত তো বুঝেছো? জি। আচ্ছা, পরবর্তীতে দেখো বলেছে পিতার বর্তমান বয়স 56 বছর। তাহলে কি আমি পিতার বর্তমান বয়সের জায়গাতে 56 লিখতে পারবো? জি। লিখতে পারা যায়? আচ্ছা, এবার তুমি সাইড চেঞ্জ করতে পারো, আড়াআড়ি গুণ করতে পারো? হ্যালো, না। হারাহারি গুণ করতে পারো না? আচ্ছা দেখো, এবার দেখো আমি হারাহারি গুণ করা বলতে এইটার সঙ্গে আমি এটা গুণ করব, ঠিক আছে, আর এটার সঙ্গে এটা গুণ করব। বাকিরা সবাই তো হারাহারি গুণ জানো, তাই না? জি স্যার। আচ্ছা, আমি কোনাকুনি গুণ করব, অর্থাৎ 56-র সঙ্গে 3 গুণ করব এবং পুত্রের বর্তমান বয়সের সঙ্গে 14 গুণ করব। বুঝছো কি হাম্মাদ? জিনিসটা এরকম অনেকটা, জি। ধরো a/b ইজিক্যাল টু c/d, যেখানে a b c d যে কোনো সংখ্যা হতে পারে, যে কোনো সংখ্যা। এরকম যদি লেখা থাকে তাহলে আমি এটাও লিখতে পারি a গুণ b ইজিক্যাল টু b গুণ c। এটাকে বলা হয় আড়াআড়ি গুণ। বোঝা গেছে কি? জি। আচ্ছা, গেল আড়াআড়ি গুণ গেল। এইবার তাহলে 56-র সঙ্গে যদি আমি কত গুণ করবো বলো আম্মাদ, বলো? 3। 3 সমান সমান কি লিখবো বলো? কি লিখবো বলো? 168। মানে না 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 না, আমি তো আড়াআড়ি গুণ করছি। হ্যাঁ, 168, সেটা কত হবে আমি জানি না, আসলে 168 হবে। হ্যাঁ, 68 হবে কি? হ্যাঁ, না আমি বলছি যে হচ্ছে তোমার ইয়া হবে, পাশে কোনটা লিখবো? এখানে এখানে দেখো, এখানে তাকাও, এইখান থেকে বলো আড়াআড়ি গুণ করলে কোনটা লিখবো? তাকাও, পুত্রের বর্তমান পুত্রের বয়স এবং 14। হ্যাঁ, পুত্রের বর্তমান বয়স গুণ 14। এখান থেকে তুমি পুত্রের বর্তমান বয়স বের করতে পারবা? এই 14টা এপারে গুণ আছে, এপারে গেলে ভাগ হয়ে যাবে না? এটা জানো কি? জি। তাহলে করো, উত্তর কত আসে? উত্তর কি এটা মিলেছিল সবার? বাকিদের মিলেছিল এটার উত্তর? জি স্যার। আচ্ছা, উত্তর কত আসে বের করো হাম্মাদ, বের করে বলো কত আসে। 17 বছর। 17 বছর আসে?
17 বছরে কি আসে সবার? না স্যার 5 বছর যোগ করার পর 17 আসবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাহলে কত হবে এখানে হিসাব করলে? পুত্রের বর্তমান বয়স 12 বছর হওয়া উচিত। আমার বুঝলা কি এই পর্যন্ত? না। হ্যাঁ, আচ্ছা। না। এইখানে দেখো, পুত্রের বর্তমান বয়স গুণ 14 ছিল, তাই না? এ পর্যন্ত তো আড়াআড়ি গুণ করেছি, এটুকু বুঝেছো তো? জি। এখন আমি যদি এখান থেকে পুত্রের বয়সটা বের করতে চাই, তাহলে আমি কি করব? উভয় পক্ষকে 14 দিয়ে ভাগ করে দিব না? এইভাবে বলতে পারি। তাহলে এই 14 আর এই 14 কাটাকাটি হয়ে যায়, হয় কি? তাহলে শুধু পুত্রের বয়সটা থেকে যায় না, বর্তমান বয়স। জি। এইটুকু গুণ করো, তাহলে কত আসে? পুত্রের বর্তমান বয়স কত আসে বের করো, এটুকু গুণ করে বলো কত হবে। এটুকু 12 হওয়া উচিত। 12 হয়? গুণ করে দেখো, গুণ করে 14 দিয়ে ভাগ করো। আমার উত্তর কত আসছে? 12 আসছে কি এটুকু? হ্যালো, 12 বছর আসছে জি। কি? এটার উত্তর কত আসছে? 56 সঙ্গে 3 গুণ করলে 168 বললা, তাকে আবার 14 দিয়ে ভাগ করলে কত আসে আমাকে বলো। বারো। 12। এটা কখনকার বয়স? পুত্রের বয়স কখনকার? এটা বর্তমান বয়স। জি। তাহলে 5 বছর পর কত হবে বয়স? 17। বোঝা গেছে? জি। সমস্যা আছে আর এটাতে? না। 3 নাম্বারটাতে সমস্যা করো, 3 বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়া আসার সময়ের অনুপাত। কারো সমস্যা? নো স্যার। সবাই পেরেছো? জি। আম্মা জি তুমিও স্যার। পেরেছো? এটা এটা পেরেছো? আচ্ছা, তাহলে পরেরটাতে গেলাম। নিচের কোনটি সমানুপাত? এটা তো পারা উচিত। জি স্যার। সবাই পেরেছো, তাহলে ধরে নিলাম। তারপর একটা, এই যে জ্যোতির 30টি মার্বেল 50 টাকা দিয়ে কিনেছে, এটা সবাই পেরেছো? এটা সবাই পেরেছো কি? জি স্যার। সবাই পেরেছো? বাকিরা? বাকিরা পেরেছো কি? উত্তর দাও, তাহলে তাড়াতাড়ি হবে। না। আচ্ছা, দেখো, জ্যোতি 30টা মার্বেল, এই যে দেখি, এখান থেকে লিখি। 30টি মার্বেল কয় টাকা দিয়ে কিনেছে? 50 টাকা দিয়ে। 50। তাহলে একটা মার্বেলের দাম কত? আচ্ছা, ধরো আগে এই জিনিসটা বলে নি, তুমি একটা কলা কিনেছো ধরো 2 টাকা দিয়ে। আম্মাদ, শুনো ভালো করে। জি। আর একজন ওই একই কলা কিনেছে 3 টাকা দিয়ে। তাহলে তুমি বেশি লাভ করেছো না আর একজন লাভ করেছে? কে লাভ করেছে? আমি। কেন? কারণ তুমি কম টাকাতে ওই একই জিনিসই কিনে এনেছো, তাই না? জি। আচ্ছা, তাহলে এবার দেখো, এখন যদি, তাহলে তুমি 30টা মার্বেলে 50 টাকা দিয়ে কিনেছো, তাহলে একটা মার্বেল কয় টাকা দিয়ে কিনেছো? তুমি হিসাব করো, করে বলো আমাকে কত আসে। কত আসে বলো হাম্মাদ, উত্তর কত হবে এটার? 5-3। কত? 5-3 বা, আচ্ছা, যদি এটাকে আমি, আচ্ছা 5 ভাগে 5-3 দিয়ে লিখি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তার পরবর্তীতে বলা হয়েছে, অপরদিকে বিথি 20টি মার্বেল কিনেছে 30 টাকা দিয়ে। কয়টা? 20টা মার্বেল 30 টাকা দিয়ে। বিথি তাহলে কিনেছে হচ্ছে 20টা মার্বেল
30 টাকা দিয়ে। একটা মার্বেল কয় টাকা দিয়ে কিনেছে হাম্মাদ? লাচ্ছা সবাই আছে 30 নিচে 20 30 নিচে 20। মানে 3 2 আছে নাকি দুধের সময় মানে দিন হুম, এত টাকা। এখন তুমি বলো তো এর মধ্যে কোনটা বড়? এটা আমাকে বলো, এটা কিন্তু আমি শিখিয়েছি যে দুইটা ভগ্নাংশ দেওয়া থাকলে কোনটা বড় হবে সেটা বের করার নিয়ম। বলো কোনটা বড়? কোনটা বড় বলো, কোন ভগ্নাংশটা বড় ডান সেটা আমাকে পাশেরটা আচ্ছা ঠিক আছে সংখ্যা দিয়ে বলো, ডান পাশ বাম পাশের সংখ্যা দিয়ে বলো তুমি 3 2 কোনটা বড়। 3 2 এটা বড়? জি আচ্ছা, দুইটা ভগ্নাংশের মধ্যে যখন তুলনা করা হয় তখন কিভাবে তুলনা করা হয় আমাকে সেটা বলো আগে। তাদেরকে প্রথমে আমরা কি হিসাবে দেখবো, কি কি করব তাদের হরের সঙ্গে বলো। হাম বেশি না কি কম হয়েছে এটা বাকিরা বলো তো কি করব দুইটা ভগ্নাংশের মধ্যে তুলনা করতে হলে? এরকম বলতে না হচ্ছে লসাগু বের করে সমহর বিশিষ্ট ভগ্নাংশ নির্ণয় করতে হবে। হ্যাঁ, আমার এটা পড়নি, এটা কি তোমাদেরকে দেখিয়েছিলাম কি প্রথম দিকে? স্যার মনে হয় আমি ছিলাম না দেখিয়েছিলেন। আচ্ছা তুমি ছিল না ওই, আচ্ছা তোমাদের এই ক্লাসগুলো কি তোমাদের দিয়ে দেওয়া হয় না? জি স্যার, দিয়ে দেওয়া হয়। আচ্ছা হাম্মা তুমি দেখোনি কেন ক্লাসগুলো? দেখে নিতে হতো যে, তাহলে তো পারবা না এগুলো। এগুলো তো, এটা তো সহজ ছিল, এটা সহজ ছিল না? তুমি যাও তুমি যাবে বাকিরা বলো এটা সহজ ছিল কি? এটা সহজ ছিল তো একদম। জি স্যার। তাহলে এটাই যে হাম্মা তুমি যে দেখোনি যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ কিভাবে করবো, তুমি এই ক্লাসটা একটু দেখে নিও বুঝলা, তাহলে এটা বুঝতে পারবা, সহজে সলভ করতে পারবা, এটা বড় হবে। বুঝছো? তুমি এই ক্লাসগুলো দেখে নিও আগে। হ্যাঁ, কোথা তাছাড়া থেকে তোমাদের ক্লাস কোথায় দেওয়া হয় তো আমি জানি না এটা, আহ, কোথায় দেওয়া হয় ক্লাস আসলে? আমি জানি না বাকিরা কোথায় দেয় ক্লাসটা আমি তো জানি না, এটা কোথায় দিয়ে দেয় ক্লাস গুলো? স্যার গ্রুপে তো লিংক দেওয়া আছে। গ্রুপে লিংক দেওয়া আছে হাম্মাদ, দেখে নিও তাহলে। তাছাড়া তো এটা তো সহজ অঙ্ক ছিল একদম। স্যার যেটা নতুন পেড গ্রুপ আছে ওইটাতে লিংকটা দেওয়া নাই, যেটা হচ্ছে 1 মাস ফ্রি করাইছিল ওইটা গ্রুপটাতে লিংকটা দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এই যে হাম্মাদ, যেটাতে ফ্রি বোধহয় তোমাদের আগে ক্লাস নিয়েছিল, তো সেই ক্লাসে ওই গ্রুপে হচ্ছে তুমি চেক করো একটু, হ্যাঁ? তাছাড়া এই অঙ্কগুলো পারবা না কোনোটাই। বোঝা গেছে? জি তুমি একটু দেখো ওই ক্লাসগুলো দেখো অবশ্যই, হ্যাঁ? তাছাড়া তো জি পারবা না। আচ্ছা, এই যে পরেরটাতে দেখো কারো সমস্যা? নো স্যার। কেউ কারো সমস্যা? বাকিরা, বাকি দুইজন, বাকি দুইজন কি নাই? সিমি, স্যার হ্যাঁ বলো। তারপরে একবার দেখাই দেন দেখাই দিব, আচ্ছা দেখো, যখন দুইটা ভগ্নাংশের, আচ্ছা তোমাকে ভগ্নাংশ এইটুকু খালি জানো, এই যে 3/5 বড়, হ্যাঁ? এটা জি কিভাবে করেছি ওটা সামনের ক্লাসে আছে, তুমি ওখান থেকে খালি ওইটুকু দেখে নিও, হ্যাঁ? এটুকু দেখে নিও যে কিভাবে এটা বের করা হয়, তাছাড়া তো সময় নষ্ট হবে বারবার একই জিনিস দেখা গেলে। 3/5 ভগ্নাংশটা বড়, তার মানে জ্যোতি একই মার্বেল এক বেশি টাকা দিয়ে কিনেছে না? একটা মার্বেলই বেশি টাকা দিয়ে জি কিনেছে না বিথির থেকে? তাহলে জি কোশ্চিনটা কি বলেছিল? দাঁড়াও, কোশ্চিনটা আমি তো ভুলে গেছি। আচ্ছা, এই দেখো প্রথম কোশ্চিন, তাদের মধ্যে মার্বেল মাঝে কার মার্বেল কিনতে বেশি টাকা লেগেছিল? ঠিক আছে, জি তাহলে কার বেশি স্যার লেগেছিল? প্রথম জ্যোতি? স্যার ও প্রথম কোশ্চিনের যদি উত্তর তো দেওয়া নাই। ছিল না, ছিল না, ছিল উত্তরে না, হ্যাঁ হ্যাঁ ছিল না, প্রথমটা ছিল না, আমি এটা খেয়াল করিনি, আমি দিয়ে দিয়েছি, এটা তুলে দিয়েছি তো এই কারণে খেয়াল করিনি। আচ্ছা, জ্যোতির তার মানে বেশি টাকা লেগেছিল। এখন এটুকু বুঝেছো হাম্মাদ? কারণ একটা একই মার্বেল বিয়া বেশি টাকা দিয়ে কিনে এনেছে জ্যোতি। বোঝা গেছে কি? জি স্যার আচ্ছা ওইগুলো বুঝছি আচ্ছা, গুণটা দেখাই তার দেন গুণ দেখাবো? গুণ বলতে কোন গুণ? দাঁড়াও একটু এক second। কোন গুণ?
এই যে এই 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 যে এটা কিভাবে কোনটা বড় কোনটা ছোট বের করা? জি আচ্ছা, বলছো যখন দেখিয়ে একটু। এই আমার ইয়া কই? স্যার আর গুণ করেও তো ছোট বড় নির্ণয় করা যায় না। আর গুণ করে কিভাবে? সমান স্যার চিহ্ন থাকবে তো। প্রথম ভগ্নাংশের হচ্ছে লব আর দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করে হচ্ছে প্রথম ভগ্নাংশে লিখতে হয়, আর প্রথম প্রথম ভগ্নাংশের হর আর দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করে দ্বিতীয় ভগ্নাংশে লিখতে হয়। মানে কিভাবে বলছো? মানে সমান 5 আর সমান 2 গুণ এটা বলছো? না, নো স্যার, তাহলে 5 আর 2 গুণ করলাম, আচ্ছা 10 আসলো, তারপর বলো। 5 আর 2 গুণ করে হচ্ছে 10, আর 3 গুণ করে 9, এভাবে। হুম, হ্যাঁ, এখান থেকে তুমি কিভাবে তুলনা করছো? স্যার হচ্ছে 10 যেটা আসলো, 5 আর 2 10 যেটা আসলো ওটা 5/3 ভগ্নাংশের নিচে লিখবো। আচ্ছা, 10 যেটা আসলো সেটা 5/3 এর নিচে লিখবো? জি স্যার। মানে কিভাবে 3 × 10 এরকম বলছো? নো স্যার, তার নিচে সমান সমান দিয়ে নিচে। সমান সমান দিয়ে নিচে, আচ্ছা সমান সমান দিয়ে লিখলাম এইভাবে সমান সমান দিয়ে নিচে নিচে স্যার, সাইডে না, নিচে। নিচে। হ্যাঁ, কোথায় সমান সমান দিয়ে? আমি তোমার কথা বুঝতে পারছি। এখানে দেখো, ইয়ার দিকে, পয়েন্টের দিকে তাকাও। এখানে সমান সমান দিয়ে নিচে লিখবো না কোথায় বলছো? এভাবে তো আমি জানি স্যার না কোনোদিন। স্যার থাক, পয়েন্ট দেখা পাচ্ছি না। এই যে এই দেখো নড়ছে একটা পয়েন্ট, দেখছো? এই যে নড়ছে, এই যে। জি স্যার। এবার বলো কোথায়? স্যার 3 এর নিচে। 3 এর নিচে, এই 10, এটা বলছো? স্যার ভাগ কেন লিখলেন, শুধু নিচে লিখবেন। শুধু নিচে লিখবো? আচ্ছা লিখলাম, দিয়ে তারপর শুধু নিচে লিখলাম 10, তারপর বলো। তারপর ওভাবে হচ্ছে 3 আর 3 গুণ করে 3/2 ভগ্নাংশের নিচে লিখবেন। তুমি আমাকে এক কাজ করে, এটা তোমার কথাটা আমি বুঝতে পারছি না, এখানে বুঝাও জানি না তো, কারণ তুমি কি বলছো বুঝছি না। তুমি আমাকে এই জিনিসটা করে হোমওয়ার্ক আকারে আমাকে জমা দিবে আজকে। এই ক্লাস শেষ হওয়ার পরে দিবে, আমি দেখে দেখে যদি দেখি যে হ্যাঁ হবে, ওই সামনের দিন ওটা তাহলে বাকিদেরকেও বলে দিবে। ঠিক আছে? ক্লাস শেষ করে তুমি জি এই স্যার। এইটুকু জাস্ট লিখে আমাকে হোমওয়ার্ক আকারে পাঠিয়ে দিবা। বুঝতে জি পেরেছো? স্যার। আচ্ছা, জি তাহলে আমি স্যার। বুঝতে পারবো, কারণ তোমার কথা বুঝতে পারছি না তো এখানে। আচ্ছা হাম্মাদ, দেখো তুমি কিভাবে তুলনা করা যায়। ধরো তোমাকে বলা হলো, এই কত ছিল এটা? স্যার আচ্ছা, এখনই চ্যাট বক্সে লিখে পাঠাবো কি? হ্যাঁ পাঠাও, যদি পাঠাতে পারো পাঠাও, সমস্যা নাই আমার। আচ্ছা আমি তখন হাম্মাদকে দেখাই। আচ্ছা হাম্মাদ দেখো, তোমাকে বলা হলো এই দুইটা ভগ্নাংশের মধ্যে কোনটা বড়। হুম, ঠিক আছে? শুনতে পাচ্ছো? হ্যালো, কি ঘটনা, ওই কই হাম্মাদ? ডান পাশেরটা তো 3-2 3-2 থাকো, আমি এমনি বুঝাচ্ছি, এটা এটা তোমাকে বোঝানোর জন্য, ঠিক আছে? তুমি বলো। জি এই এভাবে লিখলাম, এখন আমি তোমাকে বললাম এই দুইটা ভগ্নাংশের মধ্যে কোনটা বড়। তুমি কি দেখে বুঝতে পারছো যে কোনটা বড়? 3-5 3-5 বড়? আচ্ছা আমরা করে দেখি। জি এইভাবে যখন আমাদেরকে দুইটা ভগ্নাংশ দেওয়া হবে, দিয়ে বলা হবে যে কোন ভগ্নাংশটা নিচের বড়, প্রথম কাজ হচ্ছে আমাকে, যদি তাদের দুইটা ভগ্নাংশের নিচেরটাকে কি বলা হয় বলো, এটাকে, এই 3-কে এই 10-কে কি বলা হয় লব বলো? হুম, এই নিচের গুলাকে লব বলা হয়, নিচের গুলাকে কি না বলে? না নিচের গুলা হর উপরের গুলা লব হ্যাঁ, ভালো করে একটু পড়াশোনা করতে হবে। হ্যাঁ, নিচের গুলো হচ্ছে হর। যদি দেখি দুইটা ভগ্নাংশ আমার কাছে দেওয়া থাকে যাদের হচ্ছে হর গুলো সমান না, এখানে দেখো প্রথম ভগ্নাংশ, এটা তো প্রথম ভগ্নাংশ তাই না? এই প্রথম ভগ্নাংশের হর কত? 3। দ্বিতীয় ভগ্নাংশের হর কত? 10। সমান 10 কি? হর তো সমান না। আমার এখন কাজ, এমন কিছু একটা করতে হবে যাতে এই দুইটার হর সমান হয়। তো হর সমান করার জন্য আমি লসাগু করব, প্রথমে হর গুলোর লসাগু করব। দেখো 3 ও 10-এর লসাগু কত? লসাগু কত বলো?
মোহাম্মদ বলো 3 আর 10 এর লসাগু কত? বলো 3 আর 10 এর লসাগু কত? 3 3 আর 10 এর লসাগু 3। বাকিরা বলো তো 3 আর 10 এর লসাগু কত? 30। 30। মোহাম্মদ লসাগু তো পারছো না যে, তাহলে কি করে হবে? এই পারছো, কি সমস্যা? দেখা যায় না কেন? একটু 1 সেকেন্ড একটু ওয়েট করো তো, দেখা যাচ্ছে না কেন? হুম। 3 আর 10 এর লসাগু 30। মোহাম্মদ হ্যালো, মোহাম্মদ স্যার জি লসাগু 30 এটা কিভাবে হলো জানো? না তাহলে কি করে হবে বলো? এই লসাগু তো তোমাদের ক্লাস 6 এ ছিল না? আমি যতটুকু জানি লসাগু বের করা ক্লাস 6 এ। ক্লাস 6 এরও ক্লাস নেই, ক্লাস 6 এ লসাগু বের করার নিয়ম শিখেছে। এখন তো লসাগু বের না করা তো স্যার এটা তো অনেকদিন ধরে বাংলা ইংলিশ পড়তেছি না। বাংলা ইংলিশের সঙ্গে তো লসাগুর সম্পর্ক নেই, এটা তো ম্যাথেরই জিনিস। মানে জেনারেল। তুমি আগে দেখো, এটা না দেখে আমি তোমাকে সামনের দিন তুমি আগে পড়ে আসবা লসাগু কাকে বলে, দিয়ে সেটা কিভাবে বের করতে হয় সেটা শিখে আসো, তারপর আমি তোমাকে অঙ্কটা শিখাবো, ঠিক আছে? তাহলে তো তুমি পারবা জি না। আগে সামনের দিন লসাগু কিভাবে নির্ণয় করে, গসাগু কিভাবে নির্ণয় করে, ভগ্নাংশের যোগ কিভাবে করে, বিয়োগ গুণ ভাগ সবগুলা শিখে আসবা, ঠিক আছে? জি তারপর আমি তোমাকে এটা দেখাবো। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, বাকিরা দেখতে হুম, পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এবার বলো আমাকে যে আচ্ছা কোন কোশ্চেন এখানে করাতে মেহমান সমস্যা। আসবে রে উম, কা এটা সবাই পেরেছো? এইটা জি স্যার। পেরেছো? সবাই পেরেছো? বাকিরা সিমি আর হচ্ছে ইয়া কি জানি ছিল একটা, যাই হোক, পেরেছো এটা? হাকিম রতন আর আলীর বেতন, এই অঙ্কটা পেরেছো সবাই? জি স্যার। সবাই পেরেছো? তাহলে নাম্বার 4 আসতো কেন? কেউই যে বলছে যে মানে কেউই বলছো না, কিন্তু নাম্বার তো কম আসছিল। এটা কি পেরেছো তোমরা? না পারলে বলো, আমি সলভ করে দিব, সমস্যা নাই। স্যার পারছি। আচ্ছা, তাহলে আর কি করবো, চলো পরেরটা। এটা পেরেছো সবাই? একটি বক্সে স্যার উত্তরটা মিলতে আমি ছিল না। পারিনি। হুম, স্যার উত্তরটা মিলতে ছিল না। মিল ছিল না? আচ্ছা, করে দেখি, আমার টাইপ করতে ভুল হতে পারে। আচ্ছা, এটা তাহলে করে দিই, দাঁড়াও এটা করি আগে। দেখো, এখন ঠিক করলে কি হবে? আমাকে আগে এটা বলো, ধরো উম কি বলবো, স্যার অঙ্কটা এইভাবে না স্যার, যে হচ্ছে 8:7:6 এগুলার হচ্ছে অনুপাতের যোগফল হচ্ছে 21। ওইভাবে করা আর এটা একটু কঠিন হয়ে যাবে। আমি তোমাকে আর একটা নিয়ম শিখাই, দেখো, ওই কারণে আমি বলছিলাম। দেখো একটু, ধরো এ নামক একজন ব্যক্তি আছে, হ্যাঁ? এ ব্যক্তির, ব্যক্তি বানান ঠিক লিখলাম কিনা জানি না,
এ ব্যক্তির টাকা ভাগ বি ব্যক্তির টাকা। আমি যে কোনো ব্যক্তি ধরে নিলাম, হ্যাঁ, ব্যক্তি বানান ভুল হতে পারে, কিছু মনে করো না। ব্যক্তি বানান ভুল হয়েছে ভাই। ধরে নাও এ ব্যক্তির টাকা আছে 10 টাকা, বি ব্যক্তির টাকা আছে 15 টাকা। এদের অনুপাত কত, টাকার অনুপাত কত বলো তো? 2:3। 2:3। 2-3। 2:3। নাকি 2 আচ্ছা, একটা জিনিস বুঝো, 2:3 আমরা কিভাবে বলছি? আমরা বলছি আমরা এটাকে 5 × 2 ডিভাইডেড বাই 5 × 3, এরকম চিন্তা করছি না যে 5 আর 5 কেটে দিচ্ছি। মানে আমি এমন একটা সংখ্যা চিন্তা করছি যা দিয়ে লব এবং হর উভয়কেই ভাগ করা যায়, তাই না? জিনিসটা কি তাই না? জি স্যার। আচ্ছা, এখন ধরো আমাকে এই অঙ্কটাতে এরকম ভাবে দিল, এ ও বি ব্যক্তির টাকার অনুপাত 2:3 বলা যায়। জি স্যার। এখন আমি বলতে পারি কি, ধরি এ ব্যক্তির টাকা টু এক্স, এই এক্স এর ভ্যালুটা কত আমাকে বলো তো? যে কোনো সংখ্যা হতে পারে। কিন্তু এখানে কত হবে? এইখানে হ্যাঁ যে কোনো সংখ্যা হতে পারে, হ্যাঁ এটা একদিক দিয়ে ঠিক, কিন্তু এখানে 5 আমাদের হবে। এখানে 5 হবে, এই ক্ষেত্রে 5 হবে, কিন্তু আমার অন্য অঙ্কের ক্ষেত্রে আমি ধরে নিব 2x স্যার দিয়ে এভাবেও মিলে না। এভাবে মিলে না। না স্যার, এখানে স্যার হচ্ছে 5 টাকা পুরনো মুদ্রার মান যথাক্রমে 1, 8, আচ্ছা 8। করে দেখি, ভুল হতে পারে, আমি বলছি তো আমার কারণ টাইপিং করতে যে অনেক সময় ভুল হয়, হতেই পারে, আমি শিওর বলছি না যে এটা ঠিক হবে না ভুল হবে, কিন্তু এইটুকু তো বুঝলা সবাই যে এ ব্যক্তির টাকা আমি 2x ধরতে পারি, যেখানে এক্স এর ভ্যালু যে কোনো কিছু হবে। এখানে যদিও 5, কিন্তু অন্য অঙ্কের ক্ষেত্রে যে কোনো কিছু হবে, সেখানে আমি দেখবো অন্য কোনো আর একটা শর্ত দেওয়া থাকবে, ঠিক আছে? সেই শর্ত অনুযায়ী আমরা এক্স এর মানটা বের করে নিব। বোঝা গেছে? অঙ্কটা করলে আরো ক্লিয়ার হবে। এটা বলা যায় কি তাহলে জি বি স্যার। ব্যক্তির টাকা বলা যায় 3x, বলা যায় না? জি হ্যাঁ। স্যার। ইয়া কি জানি নাম, হাম্মাদ, বুঝেছো এটুকু? জি। আচ্ছা, এইবার চলো অঙ্ক করি। আচ্ছা, ধরি টাকার পরিমাণ, ধরি না কি বলা আছে, এত অনুপাতে 3টি ভিন্ন মুদ্রা, এত ভিন্ন ভিন্ন ধরনের পুরনো মুদ্রা রয়েছে। আচ্ছা, প্রথম মুদ্রাটা ধরলাম, না মুদ্রার মান, ও আচ্ছা 1 টাকার মুদ্রা, এই 8 যেটা সেটা 1 টাকার মুদ্রা না, 8 জি অনুপাত স্যার। 1 টাকার মুদ্রার সংখ্যা, 1 টাকা মুদ্রা, আচ্ছা মুদ্রার লেখা খারাপ হচ্ছে, কিছু মনে করো না। মুদ্রার সংখ্যা 8x লেখা যায়। জি স্যার। 5 টাকা মুদ্রার সংখ্যা 5 সমান সমান 7x। কত? ও সরি 7x সরি, 7 ছিল, আচ্ছা আচ্ছা আমি খেয়াল করিনি, সরি সরি, 7x, হ্যাঁ 7x। এবং 10 টাকার মুদ্রার সংখ্যা হচ্ছে 6x। হ্যাঁ, এইবার দেখো তোমাকে বলা হয়েছে বাক্সে মুদ্রার মোট মূল্য 1133 টাকা। এখন ধরো তাহলে 1 টাকার মুদ্রা দিয়ে মোট কত টাকা হবে? জিনিসটা এরকম, ধরো তোমার কাছে একটা বক্সে 2 টাকার 3টা কয়েন আছে, 3টা কয়েন। 5 টাকার ধরো আছে 4টি কয়েন। তোমার কাছে মোট টাকা কত আছে বলো? 26 টাকা। 3 দুগুণে 6 প্লাস 4 5 20 বা 20 দিয়ে 26 টাকা। 26 টাকা। মোট মূল্য তোমার কাছে 26 টাকা ছিল, তাই না? জি স্যার। এখন দেখো
তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে বলা হয়েছে যে বক্সের মধ্যে মোট মূল্য ছিল 1133 টাকা। তাহলে কি আমি এটা লিখতে পারি 1 ইন্টু 8x প্লাস 5 ইন্টু 7x প্লাস 10 ইন্টু 6x সমান সমান 1 1 3 3 বলা যায়? জি স্যার। এবার জি স্যার। ক্যালকুলেশন করি। 5 7 35 আর 8 43 43 আর 7 106 106 এক্স হয় না? জি স্যার। ভাগ করো, দাঁড়াও এক সেকেন্ড, খাতা গেল তো। 106 একটু দাঁড়াও, 1133 ডিভাইডেড বাই 106 10 এক্স এর ভ্যালু আসে হচ্ছে 10 10.69 6. আচ্ছা, এখানে ফ্র্যাকশন আসছে না, এটা আমি যেখান থেকে কোশ্চেনটা তুলেছি সেখানে বোধহয় একটু ইয়া ছিল, ফ্র্যাকশন আছে, করে দেখি। তাহলে 5 টাকার মুদ্রা পরিমাণ কত হবে? গুণ 7, গুণ যদি 7 করা হয় 74 টাকা আসে। আচ্ছা, না 74টা মোটামুটি আসে। আচ্ছা, এই কোশ্চেনটা একটু ইয়া ছিল, জি স্যার, মিলতে ছিল না। এই যে। আচ্ছা, ভালো কথা, এখানে যেহেতু মিল ছিল না, এখন দেখো এমসিকিউ তো ভুল নাই তাই না? এটা আমার কোশ্চেন দিতে ভুল হয়েছে, ঠিক আছে, আমি এটা ঠিক আছে, কোশ্চেন দিতে ভুল হয়েছে, আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দিব। এখানে একটু চেঞ্জ হবে মানটা। 74.8 এটা একটা সংখ্যা, কয়েনের সংখ্যা কিন্তু আছে, সংখ্যা কখনো কি এরকম ভগ্নাংশ আকারে আসতে পারে? পারে না। ও স্যার, দুই জীবনও হতে পারে। 2 টাকার, কিন্তু দেখো অপশনে এর কাছাকাছি উত্তর কোনটা, কাছাকাছি উত্তর কোনটা? 77। 77 কি অ্যান্সার দেওয়া ছিল? জানি না। অ্যান্সার কি দেওয়া ছিল? দাঁড়াও এক সেকেন্ড, সাতাত্তর, এই দেখো অ্যান্সার কিন্তু 77 দেওয়া ছিল। অর্থাৎ আমি যেখান থেকে তুলেছিলাম কোশ্চিনটা সেখানে এইভাবেই কোশ্চিনটা দেওয়া ছিল, এটা কোশ্চিনটা ভুল, ঠিক আছে, কিন্তু যখন দেখবা কাছাকাছি যে উত্তরটা না সেটা দিয়ে আসবা। এখানে দেখো 74.8, মানে কম বেশি 75ই বলা যায়, আর 77 উত্তরে আছে, অপশনে আছে, তখন তুমি কোনটা স্যার, লাগাবা? আমি হালকাই 77 দিয়ে দিছিলাম। 77 দিয়েছিলা? জি স্যার, হালকায়। আচ্ছা আচ্ছা, কিন্তু অঙ্কটা বুঝতে পেরেছো? সবার জি কাছে স্যার। ক্লিয়ার? জি যে স্যার। 77 উত্তরই হবে, কিন্তু আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দিব, সমস্যা নাই, কিন্তু স্যার, অঙ্কটা বোঝা গেছে। এইভাবেই হচ্ছে। স্যার, এইভাবে অঙ্কটা করছিলাম আমি। আচ্ছা, তাহলে তো হয়ে গেছে, সুন্দর। আচ্ছা, তোমাদের মাস শেষে বোধহয় একটা পরীক্ষা হবে তাই না? সেখানে কিন্তু এই জি চ্যাপ্টারটা স্যার। থাকবে, আর হচ্ছে তোমাদের যে চ্যাপ্টারটা এখন পড়াচ্ছি ওই চ্যাপ্টারটা থাকবে, এই দুইটা চ্যাপ্টার থাকবে, ঠিক আছে? আমি ওই কোশ্চিন করবো, ওখানে সব রিটেন কোশ্চিন থাকবে। হুম। এইবার পরবর্তীতে অঙ্কটাতে আসো। এটা দেখো, এটা সবাই পেরেছো? জি স্যার। মিলেছে সবার? কেউ তো রেসপন্সই করে না। মিলেছে? জি স্যার। আচ্ছা, জি পরেরটা, স্যার। পরেরটা, পরেরটা মিলেছে? স্যার, এটা একটু স্যার। হ্যাঁ, কি বললে? স্যার, এই নাম্বারটা একটু বুঝাই দেন, এটা বুঝতে হ্যাঁ, পারেননি। আচ্ছা দেখো, আমাকে বলা হয়েছে এক্স অনুপাত ওয়াই ইজিক্যাল টু 5:4। আমরা এই জিনিসটাকে এইভাবেও লেখা যায় না, এক্স ভাগ ওয়াই, অনুপাত মানেই তো ভাগ আকারেও লেখা যায় তাই না? জি স্যার। 4। তাহলে আমাকে যদি বলা হয় ওয়াই অনুপাত এক্স, এর মান কত হবে? 4/5। তাই না? জি এইবার স্যার। আমি টোটালটাকে দেখলাম ভাগ ওয়াই বাই এক্স, এই জিনিসটাকে তো আমি এইভাবে লিখতে পারি না? জি স্যার। হ্যাঁ, লেখা লেখা যায়। জি স্যার। আবার এইটাকে এইভাবে কি লেখা যায়? 5/4
নিচে কত আছে? এটা ভাগ আকারে আছে না? জি স্যার। আমি লিখলাম ভাগ, এটা লেখা যায়। জি স্যার। এবার বাকিটুকু ভাগ করো, কত আছে? বুঝেছে? জি স্যার। আচ্ছা, কারোই তো কোনো সমস্যা পেলাম না, তাহলে তোমাদের নাম্বার এত কম আসলো কিভাবে? যেমন এই যে দেখাই নাম্বার, সবার নাম্বার প্রথমে কি এটা? আচ্ছা, এই যে সুনেরাটা কে? সুনেরাটা কি কে এটা? সুনেরাটা কে? সুনেরা কে? নাই বোধ হয়। স্যার আমি। আচ্ছা, এক সেকেন্ড। কে নাম কি তোমার? ইয়াতে কি নাম দেওয়া আছে? জেমি 5 পেয়েছো, কম হলো কেন? তোমরা তো সবই পেরেছো বললো, কিন্তু কম হলো কেন? 3 নম্বরে দেখি কে? 4 পেয়েছো হচ্ছে, আচ্ছা তুমি পেয়েছো 4, আর তার আগে কে আছে? 5 পেয়েছে কে? এটা 5 পেয়েছে হচ্ছে জুয়াইরিয়া। তো জুয়াইরিয়ার নেটে বোধহয় প্রবলেম হয়েছিল। আর 1 নম্বরে এটাকে হাম্মাদ। হাম্মাদও 4। তোমরা এত কম পেলা কেন তাহলে? বলো এবার আমাকে। তোমাদের তো কোনোটাতে সমস্যা বলো না, কিন্তু তাহলে কম হলো যে? একটা অঙ্ক খালি ভুল ছিল তার মানে এর মধ্যে, সেটা তো আমি মার্ক সবাইকে দিয়ে দিব। কম হলো যে সবার? কোনো কি সমস্যা আছে কোশ্চেন নিয়ে কারো? নো স্যার। আচ্ছা, আজকে আমরা তাহলে পরবর্তী টপিকটা শুরু করব চ্যাপ্টারে। দেখো, আচ্ছা, ত্রিভুজ। ত্রিভুজটা শুরু করি। ত্রিভুজ বা ত্রিভুজ ক্ষেত্র একই জিনিস। ক্ষেত্র কি জিনিস আমাকে কেউ বলো? শুধু ক্ষেত্র, ত্রিভুজ ক্ষেত্র না। ত্রিভুজ ক্ষেত্র না, শুধু ক্ষেত্র কাকে বলো আগে বলো। ক্ষেত্র কাকে বলে? পারবা? আচ্ছা, আমি যেটাতে বলে দিচ্ছি। চারদিক ঘিরে থাকে, মাঝখানে যে অংশ থাকে ওটা হচ্ছে ক্ষেত্র। হ্যাঁ, এভাবে বলা যায়, কিন্তু আরো ভালোভাবে বললে জিনিসটা, এক সেকেন্ড একটু দাঁড়াও। একটু, এক সেকেন্ড। আচ্ছা, হ্যাঁ, তল দ্বারা, আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি, দেখো। তল দ্বারা, তোমারটাও ঠিকই আছে একদিক দিয়ে, কিন্তু আরো ভালোভাবে বললে, তল দ্বারা যখন কোনো সীমারেখা, তল দ্বারা যখন কোনো সীমারেখা দ্বারা, তল যখন কোনো, আচ্ছা, যখন কোনো সীমারেখা দ্বারা, রেখা দ্বারা পরিবেষ্টিত, পরিবেষ্টিত থাকে, তখন তাকে ক্ষেত্র বলে। বাকিটুকু আর লিখলাম না, এইটুকু তখন, এই বাকিটুকু লিখে নিই, তখন তাকে ক্ষেত্র বলে। তল দ্বারা যখন কোনো সীমারেখা, না, এটা আসলে একটু, তল দ্বারা যখন কোনো, না। আচ্ছা, একটু সংজ্ঞাটা উল্টা দেওয়া আছে এখানে। আচ্ছা, এটা সংজ্ঞাটা, আচ্ছা তুলে নাও এটা, ঠিক আছে। তল দ্বারা, না এটা না, এটা না, সংজ্ঞাটা দিও না, দিও না, দিও না। এটা সংজ্ঞাটা উল্টো পাল্টা ছিল এখানে ছিল। তো ধরো, ক্ষেত্র জিনিসটা হচ্ছে কি, একটা, কি বলবো, যেমন আমরা একটা, ধরো, সমতল কি আগে জিনিসটা বুঝো, সমতল বুঝো তোমরা? যেমন হচ্ছে টেবিলের উপরের যে উপরিভাগ, সেটাকে একটা তল। এখানে চারপাশ কিন্তু সমান, কোথাও কি উঁচু নিচু আছে? উঁচু নিচু নাই। কিন্তু আবার মেঝে, মেঝে কিন্তু সমান, এই সমান মেঝেতে কোথাও কিন্তু উঁচু নিচু নাই। তো এই জিনিসগুলোকে কিন্তু তল বা সমতল বলা হয়। সমতল বুঝলা কি তোমরা? জি সমতল স্যার। কি জিনিস? জি একটা রাস্তা স্যার। কিন্তু সমতল না, কারণ রাস্তাতে কিন্তু উঁচু নিচু থাকে। উঁচু নিচু থাকে, উঁচু নিচু থাকা যাবে না, একদম সমান থাকবে। সেই জিনিসটাকেই হচ্ছে তল বলা হয়। ধরো কোনো একটা সমতলে, সমতল আর তল একই জিনিস। সম, আচ্ছা, সম মানেই কিন্তু সমান।
আর তল মানে তো এই যে বললাম যে হচ্ছে একটা মেঝে বা হচ্ছে টেবিলের পৃষ্ঠ, সম মানে সমান। একটা সমতলে কোনো একটা সীমানা, ধরো একটা অঞ্চল দখল করে আছে, এই অঞ্চলটুকুকে আসলে ক্ষেত্র বলা হয়। ধরো এরকম একটা তোমার মেঝে আছে বাড়িতে, মেঝেতে একটা বক্স রেখে দিয়েছো কাঠের, এই কাঠের বক্সটা কি মেঝেতে একটা সীমানা বা একটা অঞ্চল জুড়ে নাই, একটা অঞ্চল দখল করে আছে না, করে আছে কি জি নাই? স্যার। এই অঞ্চলটাকেই বলা হয় আসলে ক্ষেত্র। বোঝা গেছে? এখন ধরো একটা ত্রিভুজ, ধরো ত্রিভুজ আকৃতির কোনো একটা রাখলা, এই ত্রিভুজটাও কি তাহলে একটা এই সমতলের উপরে একটা অঞ্চল দখল করছে না? জি স্যার। এই যে এই অঞ্চল যেটা দখল করছে এটাকে আসলে ক্ষেত্র বলা হয়। বোঝা গেছে? ক্ষেত্র কি সবাই ক্লিয়ার? হাম্মাদ, শুনতে পাচ্ছ? ওই কয়ে গেছে। যাই হোক, ত্রিভুজের সংজ্ঞা বলো কেউ আমাকে। স্যার আমি বলি জুয়াইরিয়া। হ্যাঁ বলো। সমতলস্থ যে কোনো তিনটি ভিন্ন বিন্দু সমরেখ নয় এমন এরূপ দুটি করে বিন্দু সংযোগ করে যে আবদ্ধ চিত্র পাওয়া যায় তাকে ত্রিভুজ বলে। খুবই সুন্দর সংজ্ঞা দিয়েছো, কিন্তু বইয়ে এই সংজ্ঞাটা নাই। এই সংজ্ঞাটা খুবই সুন্দর দিয়েছো। সংজ্ঞাটা তুমি আরেকবার বলো, আমি লিখে দিই, তাহলে সবাই এই সংজ্ঞাটা লেখো। সমতলে সমতলস্থ যে কোনো তিনটি ভিন্ন বিন্দু আচ্ছা সমতলস্থ যে কোনো তিনটি বিন্দু, তিনটি ভিন্ন বিন্দু তিনটি, হ্যাঁ অবশ্যই তিনটা ভিন্ন বিন্দু। সমরেখ নয় আচ্ছা, সমরেখ নয় এরূপ দুটি করে আচ্ছা এরূপ দুটি করে বিন্দু সংযোগ করে বিন্দু সংযোগ করে যে আবদ্ধ চিত্র পাওয়া যায় যে আবদ্ধ চিত্র বা ক্ষেত্র বলে আরো ভালো হয় সংজ্ঞাটা, যে আবদ্ধ ক্ষেত্র। তাকে ত্রিভুজ বলে। হুম, সংজ্ঞাটা খুব সুন্দর সংজ্ঞা, কিন্তু এটা সবাই তুলে নাও। এটা কি বইয়ে বইয়ে আছে কি এই সংজ্ঞাটা? না স্যার, আমি তো 6 আগে যেখানে হচ্ছে ক্যাডেট কোচিং করছিলাম তখন ওখানে ওই স্যাররা কারণে, ওই কারণে এটা ক্যারেট কোচিং ছাড়া এইভাবে শিখাবে না। এই সংজ্ঞাটা খুব সুন্দর সংজ্ঞা, তাকে ত্রিভুজ বলে। তুমি ক্যাডেটের ছাত্রী? জি স্যার, ক্যাডেট আচ্ছা, না, ক্যাডেট কোচিং করছিলাম, ও পরীক্ষা আচ্ছা, দেইনি। ও আচ্ছা ক্যাডেট কোচিং করেছে কিন্তু পরীক্ষা দেন, আচ্ছা ঠিক আছে। সংজ্ঞাটা সবাই তুলে নাও, তোলা হলে বলো। সংজ্ঞাটা সুন্দর সংজ্ঞা কিন্তু। আচ্ছা, এবার আমরা শুরু করি। বাকিরা কি বুঝেছো সংজ্ঞাটা কি বুঝিয়েছে আসলে? জি স্যার। আচ্ছা, জি তারপর আমি স্যার। একটু বলি। সমতল, সমতল মানে তো বললাম সমান একটা তল। ধরো এটা একটা সমান তল, তিনটা ভিন্ন বিন্দু, ধরো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, বিন্দুগুলো দেখা যায় একটু বেশি ছোট হয়ে গেছে। তিনটা ভিন্ন বিন্দু, হ্যাঁ দেখতে পাচ্ছ তো বিন্দুগুলো? তিনটা ভিন্ন বিন্দু সমরেখ নয়। আচ্ছা সমরেখ নয় বলতে কি বলতো, আমাকে বুঝাও তো, সমরেখ জিনিসটার অর্থটা কি? সমান সমরেখ জিনিসটার অর্থ সমান হচ্ছে সমতলে নাই, সমান তলে নাই। সমান তলে বলাচ্ছে, আরো সুন্দর করে বলা যায় একই সরলরেখার উপর অবস্থিত নয়। ধরো এই সরলরেখার উপর এইখানে একটা বিন্দু আছে, এইখানে একটা বিন্দু আছে, এইখানে একটা বিন্দু আছে, তিনটা বিন্দু আছে। এই তিনটা কি একই রেখার উপরে অবস্থিত বিন্দু না? জি স্যার। এইটাকে বলা হয় আসলে সমরেখ বিন্দু। কিন্তু যদি এই তিনটা বিন্দু যদি একই রেখার উপরে না হয়ে একটা বিন্দু যদি এখানে হতো আর একটা বিন্দু এখানে হলে, এগুলো কিন্তু একই রেখার উপরে অবস্থিত না, কিন্তু ভিন্ন ভিন্ন রেখার উপরে অবস্থিত, তখন এগুলোকে বলা হয় কিন্তু সমরেখ বিন্দু নয় এগুলো, হ্যাঁ। আর এগুলো সমরেখ বিন্দু, যে এইগুলা সমরেখ বিন্দু। বোঝা গেছে সমরেখ বিন্দু কি? আর সমরেখ বিন্দু হচ্ছে যেগুলো একই সরলরেখায় অবস্থিত নয়। এবার দেখো, একটা সমতলের উপর তিনটা ভিন্ন বিন্দু আছে যেগুলো একই সরলরেখায় অবস্থিত নয়। বোঝা গেল? এখন এরূপ দুটি বিন্দু, এই দুইটা বিন্দু, যে কোনো দুইটা, তিনটার মধ্যে যে কোনো দুইটা বিন্দু সংযোগ করা লাগবে।
এইভাবে প্রত্যেকটা বিন্দু যদি দুইটা বিন্দুর মধ্যে সংযোগ স্থাপন করা হয়, তাহলে দেখো এরা একটা ক্ষেত্র উৎপন্ন করেছে না, একটা অঞ্চল জুড়ে আছে না এই সমতলটার উপরে। হ্যালো, এটা একটা জি অঞ্চল জুড়ে আছে না? বাকিরা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। এই যে অঞ্চল বা ক্ষেত্র জুড়ে আছে, এইটাই হচ্ছে এই যে যে ক্ষেত্রটা আবদ্ধ করলো এটা তাকেই ত্রিভুজ বলে। আবদ্ধ ক্ষেত্র পাওয়া যায় তাকে ত্রিভুজ বলে। ত্রিভুজের সংজ্ঞা বোঝা গেছে, সমরেখ বোঝা গেছে? বুঝতে পেরেছো কি সবাই সমরেখ, তারপর ত্রিভুজ, এগুলো কাকে বলে? আমার নেটের সমস্যা নাকি? স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, একটু রেসপন্স করো তাহলে বুঝতে পারবে। আচ্ছা, এবার দেখো একটা ত্রিভুজ আঁকাই আমরা। ত্রিভুজ আমরা জানি তিনটা রেখাংশের মাধ্যমে তৈরি হয়, তাই না? এই জি স্যার। একটা ধরো রেখা, এই একটা, হ্যাঁ, এই আর একটা রেখা, এই হে, যাই হোক, এটা আর একটা রেখা, তিনটা রেখার সমন্বয়। এখন দেখো একটা ত্রিভুজের দুইটা বাহু, আচ্ছা রেখাগুলা, এই যে যে রেখার সমন্বয়ে ত্রিভুজটা গঠিত হয়েছে না, এই রেখাগুলোকে আসলে ত্রিভুজের ক্ষেত্রে কেন, যে কোনো জ্যামিতিক আকৃতির ক্ষেত্রে বাহু বলা হয়। যেমন চতুর্ভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এগুলোর ক্ষেত্রে আমরা বাহু বলি। রম্বস, তারপর আরো কি আছে, সামান্তরিক, ট্রাপিজিয়াম, এগুলোর ক্ষেত্রে এগুলোকে হচ্ছে বাহু বলা হয়। এই রেখাংশগুলোকে বাহু বলা হয়। বোঝা গেছে? এখন দেখো দুইটা বাহু পরস্পরকে দেখো একটা বিন্দুতে ছেদ করেছে না, এখানে তাকাও একটু দেখো, এই বিন্দুটাতে ছেদ করেছে না এই বাহুটা আর এই বাহুটা, এই বিন্দুতে ছেদ করেছে না? হ্যালো, জি স্যার। একটু রেসপন্স করো তোমরা, তাহলে তো আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আছো সবাই কি? সবাই তো আছো। আচ্ছা, এই হয়ে গেল, এক সেকেন্ড, ঝামেলা হচ্ছে। আচ্ছা, এই যে এই বাহুটা আর এই বাহুটা একটা বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে না, বা একটা বিন্দুতে মিলিত হয়েছে না বাহু দুইটা? কেউ তো কিছু বলো না। তোমরা কি বুঝতে পারছো এটা? জি স্যার। এই বিন্দুটাকে বলা হয় শীর্ষবিন্দু। ঠিক আছে, জি স্যার। শীর্ষবিন্দু। তাহলে এই বিন্দুটাকেও কি বলবো? এখানেও দেখো একটা বাহু আর একটা বাহু মিলিত হয়েছে, এই বিন্দুটাকেও কি বলবো? শীর্ষবিন্দু। ঠিক আছে, শীর্ষবিন্দু গেল। এটাও কিন্তু একটা শীর্ষবিন্দু। ত্রিভুজের তিনটা বাহু থাকার তিনটা শীর্ষবিন্দু থাকে। এখন দেখো ত্রিভুজের এখানে এগুলো কোণ উৎপন্ন হয়েছে না, দুইটা রেখাংশ একই বিন্দুতে মিলিত হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়নি? তিনটা কোণ উৎপন্ন হয়েছে না একটা ত্রিভুজে? কেউ রেসপন্স করে না কেন? সমস্যা কি হলো? সমস্যা কি? হ্যালো, তোমরা শুনতে পাচ্ছো? জি স্যার, এখন শুনতে পাচ্ছি, একটু আগে নেটের প্রবলেম ছিল। আচ্ছা আচ্ছা, দেখো শীর্ষবিন্দু তো বুঝলা তাই না? এবার দেখো এই কোণ, এগুলো তো কোণ, যে দুইটা বাহু একই বিন্দুতে মিলিত হয়েছে, আর এগুলো হচ্ছে একটা কোণ, তাই না? কোণ গতদিন পড়িয়েছি, এগুলো কোণ, অন্তস্থ কোণ, আরো ভালোভাবে বললে অন্তস্থ কোণ এগুলো। অন্তস্থ কোণ। বাকি আছো কি? তোমরা তো কথা বলছো না, শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে একটা ত্রিভুজের জি ক্ষেত্রে স্যার। তিনটা কোণ থাকে, তিনটা শীর্ষবিন্দু থাকে, তিনটা বাহু থাকে, এটা তো আমরা আগে থেকেই জানি। এবার ত্রিভুজ গঠন করার একটা শর্ত আছে। হ্যাঁ, এই শর্তটা দেখতে পাচ্ছ সবাই? জি ত্রিভুজের স্যার। যে কোনো দুইটা বাহু, সহজ, ত্রিভুজে তো তিনটা বাহু আছে, এই তিনটা বাহুর মধ্যে যে দুইটা বাহু তোমার ইচ্ছা,
নিবা, সেই দুইটা বাহুর সমষ্টি বের করবা। আচ্ছা, বাহুর সমষ্টি বলতে আসলে বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, আরো ভালো মতো বললে দৈর্ঘ্যের। বাহু, বাহুর কি দৈর্ঘ্য আছে না একটা? তিনটা বাহুর কি দৈর্ঘ্য আছে না? ধরো আহ, উম, এই এই যে একটা ত্রিভুজ, এই বাহুর একটা দৈর্ঘ্য আছে না, এই বাহুর একটা দৈর্ঘ্য আছে না, জি স্যার। আবার এই বাহুর একটা দৈর্ঘ্য আছে, আবার এই বাহুর একটা দৈর্ঘ্য আছে। এখন সব সময় যে কোনো দুইটা বাহু, তোমার যদি মনে হয় এই দুইটা বাহুর দৈর্ঘ্য যোগ করবা, তাও করতে পারো। যে 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 যোগফলটা আসবে সেটা অবশ্যই তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হতে হবে। আবার ধরো তোমার মনে হলো আমি এই বাহু আর এই বাহু যোগ করব, দৈর্ঘ্য যোগ করব, যোগ করে একটা যোগফল পেলে, সেটা সেই যোগফলটা অবশ্যই এই তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। বোঝা গেছে? জি স্যার। যদি বৃহত্তর না হয় তাহলে কি হবে? ধরো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর না, সমান হলো, তাহলে সেটা আসলে হচ্ছে আহ সমরেখ বিন্দু হয়। ওই বিন্দুগুলো আসলে সমরেখ বিন্দু, যেটা ওই যে একটু একটু আগে দেখালাম যে সমরেখ বিন্দু। জি স্যার। যদি তিনটা বাহুর যোগফল যদি দুইটা বাহুর যোগফল যদি তৃতীয় বাহুর সমান হয়ে যায়, তাহলে সেটা সমরেখ বিন্দু হয়। ওটা যাই হোক, অধিকার না যায়। তো বোঝা গেল কি? এবার যদি বইয়ে যাই, জি বইয়ে স্যার। বইয়ে দেখো যে শীর্ষবিন্দু বলা হয়েছে, বাহু সম্পর্কে বলা হয়েছে, তারপর আচ্ছা এই দেখো একক কাজ, এটা দেখো ভালো করে সবাই। দেখো, তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে সকল ক্ষেত্রে আমরা ত্রিভুজ তৈরি করতে পেরেছি, সেসব ক্ষেত্রে অবশ্যই ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্য চাইতে বেশি। বোঝা গেছে? এখন দেখো নিচের কোনগুলো দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব আমাকে বলো। 1 নাম্বার দিয়ে কি ত্রিভুজ আঁকা সম্ভব? সবাই বলো। 1 নাম্বার যে বলা আছে যে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার, এটা দিয়ে কি সম্ভব? নো স্যার। কেন সম্ভব না বলো? বলো সম্ভব না। কারণ 1 আর 2 এর যোগফল কিন্তু 3-এর সমান। কিন্তু আমার শর্ত ছিল কি ত্রিভুজ গঠন হওয়ার, যে অবশ্যই দুইটা বাহুর যোগফল তৃতীয়টা অপেক্ষা বৃহত্তর হবে। সমান হলে কিন্তু হবে না, ছোট হলে তো হবেই না, সমান হলেও হবে না। কারণ স্যার এটা সমান হয়ে গেছে। হ্যাঁ, 2 নাম্বারটা পড়ো। 2 নাম্বারটা কি বলেছে? 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। এই ক্ষেত্রে কি সম্ভব? না স্যার, এটা তো ছোট হয়ে গেছে ওই ছোট কোণের হয়ে গেছে। থেকে। এইবার পরেরটা পড়ো, 3 নাম্বারটা পড়ো। 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, এটা কি হবে? ত্রিভুজ গঠন সম্ভব? জি স্যার, এটা হবে। হ্যাঁ, তাহলে এটুকু বোঝা গেছে যে জি কিভাবে হলো। স্যার। আচ্ছা, মধ্যমাটা আছে, তোমাদের সময় হয়ে গেছে, মধ্যমাটা শুরু করবো কি? আচ্ছা, নেক্সট দিনই মধ্যমাটা পড়াই। আর নেক্সট দিন তোমাদের হচ্ছে আর একটা কুইজ নেবো। আমি যেহেতু গত সপ্তাহে নিতে পেরেছিলাম না, আর একটা পরীক্ষা নিবো নেক্সট দিন, ঠিক আছে? 10 মিনিটের আবার। সেটা হচ্ছে তোমার এই চ্যাপ্টারে যেগুলো, আচ্ছা এই চ্যাপ্টারে যেগুলো পড়িয়েছি সেগুলোর উপরে এখন পর্যন্ত। আজকে ত্রিভুজ সম্পর্কে যতটুকু পড়ালাম, গতদিন কোন সম্পর্কে যতটুকু পড়িয়েছি, এইটুকুর উপর সামনের দিন আর একটা 10 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে? সবাই শুনতে পেলা? জি স্যার। বাকিরা কি আছে? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। সামনের দিন থেকে আমরা মধ্যমা বাকিগুলো শুরু করবো, ঠিক আছে?